আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরায়েলের হামলা, শান্তিরক্ষী নিহত। কুয়েতে বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে ইরানের হামলা, শ্রমিক নিহত। ইরানের জ্বালানি তেল ও খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই ট্রাম্প। ইসরায়েলের পার্লামেন্টে বাজেট পাস, সামরিক খাতে বরাদ্দ কত বাড়ল? পরমাণু অস্ত্র না ছাড়লে ইরান নামে কোনো দেশ থাকবে না। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পড়। লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর উপর সাম্প্রতিক হামলার ঘটনাটি পুরো বিশ্বকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে এবং এই ঘটনাটি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন এক অস্থিরতার জন্ম দিয়েছে। আপনারা জানেন যে দক্ষিণ লেবাননের শান্তি বজায় রাখার জন্য দীর্ঘ সময় ধরে সেখানে ইউনিফিল বা জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী কাজ করে যাচ্ছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই সংঘাতের মাত্রা এতটাই তীব্র হয়েছে যে স্বয়ং শান্তিরক্ষীরাও এখন আর নিরাপদ নন। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে চালানো এই হামলায় বেশ কয়েকজন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন এবং অনেকে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক মহলের চাপ ক্রমশ বাড়ছিল এবং জাতিসংঘের মহাসচিব বারবার সতর্ক করছিলেন যেন কোনোভাবেই বেসামরিক ব্যক্তি বা আন্তর্জাতিক প্রতিনিধিদের উপর হামলা না হয়। লেবাননের এই সীমান্ত এলাকায় মূলত হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, তবে জাতিসংঘের ঘাঁটিকে লক্ষ্যবস্তু করাটা একটি নতুন এবং অত্যন্ত উদ্বেগজনক মাত্রা যোগ করেছে। হামলার পর বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের তীব্র নিন্দা জানিয়েছে এবং অনেকে বলছেন যে এটি যুদ্ধের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী শান্তিরক্ষীরা তাদের নিয়মিত টহল এবং পর্যবেক্ষণ কাজ চালানোর সময় হঠাৎ করেই এই হামলাটি হয়, যার ফলে সেখানে থাকা অবকাঠামোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে হামলার তীব্রতা ছিল এতটাই বেশি যে আশেপাশের এলাকাগুলো কেঁপে উঠেছিল এবং ধোঁয়ার কুণ্ডলী অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। এই পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছে, যেখানে শান্তিরক্ষীদের নিরাপত্তা এবং লেবানন পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা করা হবে। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় এই ধরনের হামলা কি মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলবে, না আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন, যাতে এমন আরও তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। লেবাননের এই পরিস্থিতি এখন শুধু একটি দেশের সীমানায় সীমাবদ্ধ নেই। কুয়েতে অবস্থিত বিদ্যুৎ এবং পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে হামলার যে খবরটি সামনে এসেছে সেটি শুধু কুয়েত নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আপনারা জানেন যে মরুভূমি প্রধান দেশগুলোতে পানি এবং বিদ্যুতের সরবরাহ কতটা গুরুত্বপূর্ণ এবং এই প্ল্যান্টগুলো হচ্ছে সে দেশের অর্থনীতির মেরুদণ্ড, যেখানে সাম্প্রতিক এক হামলায় একজন বিদেশি শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরানের পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে, যদিও এই ধরনের ঘটনাগুলো ওই অঞ্চলের দীর্ঘদিনের ছায়াযুদ্ধের একটি অংশ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কুয়েতের এই প্ল্যান্টটি মূলত দেশের একটি বিশাল অংশের পানির চাহিদা পূরণ করত এবং সেখানে হঠাৎ করে এমন অন্তর্ঘাতমূলক হামলার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হামলায় নিহত শ্রমিকের পরিচয় শনাক্ত করার কাজ চলছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কুয়েত সরকার একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে, যাতে প্রকৃত অপরাধীদের দ্রুত খুঁজে বের করা যায়। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা জানেন যে কুয়েত সাধারণত আঞ্চলিক রাজনীতিতে একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে থাকে, কিন্তু সরাসরি তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হওয়াটা অত্যন্ত বিরল এবং বিপজ্জনক। এই ঘটনার ফলে জ্বালানি তেলের বাজারেও একটি মৃদু অস্থিরতা লক্ষ্য করা গেছে, কারণ পারস্য উপসাগরের নিরাপত্তার সাথে বিশ্ব অর্থনীতির সরাসরি সম্পর্ক রয়েছে। হামলার সময় প্ল্যান্টের নিরাপত্তা ব্যবস্থা কতটা সক্রিয় ছিল এবং কেন এই ধরনের আক্রমণ ঠেকানো গেল না তা নিয়ে এখন বিশেষজ্ঞ মহলে নানা আলোচনা চলছে। এই ধরনের অবকাঠামোতে হামলা চালানো মানে হচ্ছে সরাসরি মানবাধিকারের ওপর আঘাত হানা, কারণ পানি এবং বিদ্যুৎ মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত। আপনাদের কি মনে হয়, ইরানের সাথে আরব দেশগুলোর এই স্নায়ুযুদ্ধ কি অদূর ভবিষ্যতে কোনো বড় সংঘাতে রূপ নিতে পারে?
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে তিনি সরাসরি ইরানের জ্বালানি তেল এবং বিখ্যাত খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ট্রাম্পের মতে ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব খর্ব করার জন্য দেশটির অর্থনৈতিক উৎসগুলো, বিশেষ করে তেলের খনি এবং রপ্তানি কেন্দ্রগুলোর ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা জরুরি। আপনারা জানেন যে খার্গ দ্বীপ হচ্ছে ইরানের প্রধান তেল টার্মিনাল, যেখান থেকে দেশটির ৯০% বেশি অপরিশোধিত তেল রপ্তানি করা হয়। ফলে এই দ্বীপের নিয়ন্ত্রণ হারানো মানে ইরানের অর্থনীতির পুরোপুরি ধসে পড়া। ট্রাম্প তার প্রচারণায় এবং বিভিন্ন সাক্ষাৎকারে দাবি করছেন যে যদি তিনি ক্ষমতায় থাকেন তবে তিনি এমন পদক্ষেপ নেবেন যা ইরানকে আর্থিকভাবে পঙ্গু করে দেবে, যাতে তারা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে। তবে এই ধরনের বক্তব্য বিশ্ব রাজনীতিতে কতটা বাস্তবসম্মত তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কারণ অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ড বা সম্পদে নিয়ন্ত্রণ নেওয়া সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ধাবিত হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই কৌশলটি মূলত তার আমেরিকা ফার্স্ট নীতিরই একটি অংশ, যেখানে তিনি মনে করেন মধ্যপ্রাচ্যের সম্পদের ওপর নিয়ন্ত্রণ ভাগলে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের একাধিপত্য বজায় থাকবে। এই বক্তব্যের পর ইরানের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং তারা স্পষ্ট করে দিয়েছে যে তাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আসলে তারা চুপ করে বসে থাকবে না। এই উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ খার্গ দ্বীপের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দেবে। দর্শক, ট্রাম্পের এই কঠোর অবস্থান কি আসলে মধ্যপ্রাচ্যে শান্তি আনবে, নাকি এটি আরও বড় কোনো বিপর্যয়ের সূত্রপাত করবে? আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে লিখে জানান। ইসরায়েলের পার্লামেন্ট বা নেসেটে অতি সম্প্রতি নতুন বাজেট পাশ হয়েছে, যেখানে সামরিক খাতে বরাদ্দের এক বিশাল উল্লম্ফন দেখা গেছে, যা দেশটির ইতিহাসে বিরল। দীর্ঘ আলোচনার পর পাশ হওয়া এই বাজেটে দেখা যাচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য বা সামাজিক উন্নয়নের চেয়ে প্রতিরক্ষা খাতকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং এর প্রধান কারণ হিসেবে দেশটির বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে উল্লেখ করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে এবারের বাজেটে সামরিক খাতে বরাদ্দ এতটাই বাড়ানো হয়েছে যে এটি সাধারণ জনগণের জীবনযাত্রার মানে সরাসরি প্রভাব ফেলতে পারে, কারণ এই বাড়তি অর্থের যোগান দিতে অনেক ক্ষেত্রে ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বর্তমান সময়ে চারপাশ থেকে আসা হুমকি মোকাবিলা করতে এবং সামরিক বাহিনীকে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করতে এই বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল। তবে বিরোধী দলগুলো এবং সাধারণ মানুষের একটি বড় অংশ এই বাজেটের সমালোচনা করছেন, কারণ তাদের মতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যখন বাড়ছে তখন সামরিক খাতে এত বেশি অর্থ ব্যয় করা সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। বাজেটে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাইবার নিরাপত্তা জোরদার করার জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে, যা নির্দেশ করে যে দেশটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই বাজেট পাশের ফলে ওই অঞ্চলে অস্ত্রের প্রতিযোগিতা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ পাশের দেশগুলো এখন তাদের সামরিক সামর্থ্য বাড়াতে সচেষ্ট হবে। আপনারা যারা আমাদের এই নিয়মিত নিউজ আপডেটগুলো দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটি দেশের বাজেট তার ভবিষ্যতের প্রতিফলন ঘটায় এবং ইসরায়েলের এই বাজেট যুদ্ধের দামামাকে আরও জোরালো করছে। আপনারা কি মনে করেন, একটি দেশের অগ্রগতির জন্য কি সামরিক খাতের চেয়ে জনকল্যাণমূলক খাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়? ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিনের যে টানাপড়েন চলছে তার মধ্যে এবার একটি চরম হুঁশিয়ারি সামনে এসেছে, যেখানে বলা হয়েছে যে পরমাণু অস্ত্রত্যাগের সিদ্ধান্ত না নিলে ইরান নামক রাষ্ট্রের অস্তিত্ব সংকটের মুখে পড়তে পারে। এই ধরনের কঠোর বার্তা মূলত পশ্চিমা বিশ্বের দেশগুলো এবং তাদের মিত্রদের কাছ থেকে আসছে, যারা মনে করে ইরানের হাতে পরমাণু বোমা থাকা মানে হচ্ছে পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA বারবার ইরানকে তাদের কর্মসূচি স্বচ্ছ করার আহ্বান জানালেও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের এই কার্যক্রম শুধুমাত্র শান্তিপূর্ণ ও জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে। তবে স্যাটেলাইট ইমেজ এবং বিভিন্ন গোয়েন্দা তথ্য বলছে যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে খুব অল্প সময়ের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। এই পরিস্থিতির ভয়াবহতা উল্লেখ করে অনেক বিশ্লেষক বলছেন যে যদি কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হয় তবে সেটি শুধু ইরান নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বিপর্যয় ডেকে আনবে। কিন্তু পাল্টা যুক্তি হিসেবে বলা হচ্ছে যে পরমাণুমুক্ত মধ্যপ্রাচ্য নিশ্চিত করতে হলে কঠোর অবস্থান নেওয়ার বিকল্প নেই। এই উত্তেজনার ফলে ইরানের উপর ইতোমধ্যে অনেক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে দেশটির সাধারণ মানুষ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে দিন পার করছে।
মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব সেখানে আকাশচুম্বী, কিন্তু সরকার এখনও তাদের পরমাণু নীতিতে অটল রয়েছে বলে মনে হচ্ছে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, আলাপ আলোচনার মাধ্যমে কি এই সংকটের সমাধান সম্ভব, নাকি পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? আপনাদের চিন্তাভাবনা আমাদের কমেন্ট বক্সে জানান এবং নিউজটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আমরা সবসময় চেষ্টা করি বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনারা বিশ্বের প্রকৃত চিত্রটি বুঝতে পারেন। পরমাণু অস্ত্রের এই বিতর্কটি কেবল রাজনীতির বিষয় নয়, এটি মানব সভ্যতার অস্তিত্বের সাথে জড়িত একটি প্রশ্ন, যা আগামী দিনে বিশ্বের মানচিত্র বদলে দিতে পারে।